সুপ্রিয় দর্শক, ২০২৬ সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। নির্বাচনের ফলাফল আমরা সবাই জানি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করেছে এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ করলেও সরকার গঠনের সুযোগ পায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে আলেম ওলামাদের প্রতি তার সম্মানজনক আচরণ এবং একটি যুগান্তকারী ঘোষণা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কিন্তু এই পরিস্থিতিতে জনমনে কিছু গভীর রাজনৈতিক প্রশ্নেরও উদয় হয়েছে। প্রশ্নগুলো হলো, যদি ২০২৬ সালের এই নির্বাচনে বিএনপি নয় বরং জামায়াতে ইসলামী বিজয়ী হয়ে ক্ষমতায় আসত, তবে চিত্রটি কেমন হতো? তারা কি বিএনপির শীর্ষ ও সম্মানিত নেতাদের সাথে ঠিক এমনই সৌহার্দ্যপূর্ণ আচরণ করত? আর মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের জন্য যে রাষ্ট্রীয় সম্মানী ভাতার কথা বলা হচ্ছে, জামাত কি সেই উদ্যোগ নিত? আজ আমরা আবেগের বাইরে গিয়ে সম্পূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ এবং বাস্তবতার আলোকে এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। বিশ্লেষণে যাওয়ার আগে চলুন বর্তমান প্রেক্ষাপটটি একটু পরিষ্কার করা যাক। দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ধর্মীয় নেতাদের, বিশেষ করে আলেম সমাজকে বিশেষ সম্মান প্রদর্শন করছেন। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল দেশের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটি নির্দিষ্ট সম্মানী ভাতা চালু করার ঘোষণা। এই সিদ্ধান্তটি দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এটি একদিকে যেমন ধর্মীয় নেতাদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে, অন্যদিকে সামাজিক স্থিতিশীলতা রক্ষায় একটি বড় ভূমিকা পালন করবে বলে বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু রাজনীতির মাঠে যদি এবং কিন্তু এর খেলা সবসময়ই চলে। তাই চলুন এবার আমাদের মূল প্রশ্ন দুটির গভীরে প্রবেশ করি। আমাদের প্রথম প্রশ্ন, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসত, তবে তারা কি বিএনপির সম্মানিত ব্যক্তিবর্গের সাথে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মতোই সৌহার্দ্যপূর্ণ আচরণ করত? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের রাজনৈতিক শিষ্টাচার এবং ক্ষমতার সমীকরণ বুঝতে হবে। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। বিএনপি এবং জামায়াত একসময়ে ৪ দলীয় ও ২০ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘকাল একসাথে রাজনীতি করেছে, সরকারও গঠন করেছে। তাদের মধ্যে একটি ঐতিহাসিক বোঝাপড়া রয়েছে। রাজনৈতিক কৌশল। যদি জামায়াত এককভাবে বা জোটগতভাবে ক্ষমতায় আসত, তবে একটি স্থিতিশীল সরকার পরিচালনার জন্য দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সাথে একটি সম্মানজনক দূরত্ব বা সম্পর্ক বজায় রাখা তাদের জন্য কৌশলগত কারণেই প্রয়োজন হতো। প্রতিশোধ বনাম সম্প্রীতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতায় আসার পর যে কোনো দলের প্রাথমিক লক্ষ্য থাকে প্রশাসন এবং জনমত নিজেদের পক্ষে রাখা। জামায়াত যেহেতু একটি সুসংগঠিত এবং আদর্শভিত্তিক দল হিসেবে নিজেদের দাবি করে, তাই ক্ষমতায় বসে জোটের পুরনো মিত্রদের সাথে বৈরী আচরণ করা তাদের জন্য রাজনৈতিকভাবে লাভজনক হতো না। বাস্তবতা। তবে রাজনীতিতে ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব স্বাভাবিক। বিএনপি একটি বৃহৎ দল, তাই তাদের নেতাদের রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার একটি প্রচ্ছন্ন চেষ্টা যে কোনো ক্ষমতাসীন দলেরই থাকতে পারে। কিন্তু সরাসরি অসৌহার্দ্যপূর্ণ বা চরম বৈরী আচরণ করার বদলে একটি ভারসাম্যপূর্ণ এবং দৃশ্যত সম্মানজনক সম্পর্ক বজায় রাখার চেষ্টায় হয়তো জামায়াতের দিক থেকে দেখা যেত, যেমনটা আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যাশা করা হয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে। জামায়াত ক্ষমতায় এলে তারা কি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিত? এই প্রশ্নের উত্তরটি জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শের সাথে সরাসরি যুক্ত। আদর্শিক ভিত্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল। তাদের রাজনীতির মূল লক্ষ্যই হল ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। সেই দৃষ্টিকোণ থেকে আলেম ওলামা, খতিব এবং ইমামরা তাদের কোর ভোটার এবং মতাদর্শিক ভিত্তি। সম্ভাবনা। রাষ্ট্রীয় কোষাগার থেকে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদানের এই দাবিটি বিভিন্ন ইসলামী দল দীর্ঘদিন ধরেই করে আসছে। সুতরাং জামায়াত ক্ষমতায় এলে তাদের নির্বাচনী ইশতেহার বা রাষ্ট্র পরিচালনার নীতিমালায় এই বিষয়টি অগ্রাধিকার পেত, এমনটা ধারণা করা খুবই স্বাভাবিক। নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তি করতে এবং তৃণমূল পর্যায়ে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে তারা নিশ্চিতভাবেই এই ধরনের একটি কল্যাণমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করত। অর্থনৈতিক চ্যালেঞ্জ। তবে ইচ্ছে থাকলেই সবসময় সবকিছু করা সম্ভব হয় না। রাষ্ট্রীয় বাজেটের আকার, বৈদেশিক ঋণের চাপ
এবং অর্থনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করেই এমন সিদ্ধান্ত নিতে হয়। দেশের লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনকে মাসিক ভাতা দিতে যে বিশাল বাজেটের প্রয়োজন তা সংকুলান করা যে কোনো সরকারের জন্যই একটি বড় চ্যালেঞ্জ। তবু নীতিগত জায়গা থেকে জামাত এই উদ্যোগের ঘোর সমর্থক হতো বলেই রাজনীতি বিশ্লেষকরা মনে করেন। পরিশেষে বলা যায়, রাজনীতি হল সম্ভাবনার শিল্প। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে যে পদক্ষেপগুলো নিচ্ছেন তা তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দেশের আপামর জনসাধারণের মনস্তত্ত্ব বোঝার একটি ফসল। অন্যদিকে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তারা তাদের নিজস্ব দলীয় দর্শন এবং কৌশল অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করত। রাজনৈতিক মিত্রদের সাথে সম্মানজনক আচরণ এবং ধর্মীয় নেতাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ, এই দুটি বিষয়ই একটি সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য অপরিহার্য। জনগণ সবসময় চায় এমন একটি সরকার যারা রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে ওঠে দেশের মানুষের কল্যাণে কাজ করবে। 2026 সালের পরবর্তী এই রাজনৈতিক দৃশ্যপট আমাদের সেই আশারই আলো দেখাচ্ছে। দর্শক, আপনি কি জানেন বাংলাদেশের রাজনীতির এই লুকানো সমীকরণগুলো বুঝতে হলে সাধারণ খবরের বাইরে গিয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হয়? আমরা প্রতিনিয়ত সেই অজানা বিশ্লেষণগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তাই শুধু খবর দেখতে নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ রেকর্ড করার এই এক্সক্লুসিভ থিঙ্ক ট্যাঙ্ক কমিউনিটির একজন গর্বিত সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা খুব দ্রুত 1 লক্ষ সত্যসন্ধানী মানুষের একটি পরিবার হতে যাচ্ছি, আর সেই পরিবারে আপনার একটি সিট আমরা খালি রেখেছি। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের যুক্ত হন এই বুদ্ধিবৃত্তিক যাত্রায়। আজকের বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? যদি জামায়াত ক্ষমতায় আসত, তবে আপনাদের মতে তারা আর কি কি নতুন পদক্ষেপ নিত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।